আজ থেকে প্রায় ১০ বছর আগে চিটাগাং থেকে ঢাকা এসেছিলাম আমার বিয়ের শপিং করতে, এবং সেখানে আসার পরে আমি আমার ফ্যামিলির কাছ থেকে হারায়া যাই, এবং এরপরে তারা আর কোনোদিন আমাকে খুঁজে পায় নাই। আদৌ কি আমি হারিয়ে গিয়েছিলাম, না আমার সাথে অন্য কিছু হয়েছিল? চলেন আমার ঘটনাটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি হুমায়রা। আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা চিটাগাং শহরে। আমরা 4 ভাই বোন, 2 বোন 2 ভাই। আমার বড় ভাইয়া দেশের বাইরে থাকেন, সৌদি আরব থাকেন উনি, এবং আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করেন। চিটাগাং শহরে আমাদের দোতলা একটা বাড়ি আছে। তো আমাদের নানু বাড়ি হচ্ছে কুমিল্লাতে, আর সব কিছু মানে চিটাগাংয়ে ছোটোবেলা থেকে বেড়ে ওঠা। ঢাকায় কখনো আমাদের ওরকমভাবে যাওয়া হয় নাই। আমি তো কখনো যাইনি, বড় ভাইয়া হয়তো গেছে দেশের বাইরে যাওয়ার আগে, ওনার যে টুকটাক কাজটা ছিল ওগুলোর জন্য, বাট আমার কখনো যাওয়া হয় নাই। তো আমার বড় আপুর বিয়ে হয়ে গেছে, বড় ভাইয়া দেশের বাইরে থাকে, আমি হচ্ছে 3 নাম্বার, আর 4 নাম্বার আমার যে সবার ছোট ভাই। তো আমাদের যে আমার বাবারা হচ্ছে 6 ভাই, এবং আমার ফুপু হচ্ছে তাদের একমাত্র বোন। হ্যাঁ, তো 6 ভাইয়ের 1 বোন, খুব আদরের। তো আমার ফুপা হচ্ছে বিয়ের পর থেকে দেশের বাইরে থাকেন, আর আমার ফুপু হচ্ছে খুবই বজ্জাত একটা মহিলা, মানে সহজ ভাষায় বলতে গেলে সারাক্ষণ মানে খবরদারি করে। ওই যে ভাইদের খুব আদরের, তো বিশেষ করে আমার বাবা হচ্ছে সবার বড়, এবং ওনার বোনকে উনি খুবই ভালোবাসেন, এবং সেখান থেকে খুবই মানে আমার ফুপির ব্যবহার আমার মায়ের প্রতি খুবই খারাপ। সে যেমন আমার মায়ের সব কাজে ভুল ধরা। আমার দাদা ছিলেন না, দাদি বেঁচে ছিলেন, কিন্তু আমার দাদিও আমার ফুপির কাজে বিরক্ত থাকতেন, এত আমার ফুপির মানে তারছেড়া ছিল। তো সেখান থেকে আমার ফুপা যেহেতু দেশের বাইরে থাকতেন, এবং আমার যে ফুপাতো ভাই মানে আমার ফুপুর 1 ছেলে 1 মেয়ে, ফুপাতো ভাইও দেশের বাইরে থাকতেন। সে আর ফুপা দুইজনই দেশের বাইরে থাকতেন। তো ফুপি যেহেতু একা বাড়িতে, আর শ্বশুরবাড়ির মানুষের সাথে তার তেমন একটা বনিবনা নেই, এরকম বজ্জাতি করলে তার বনিবনা থাকবে না। তো ফুপি আর ওনার মেয়ে মানে আমার ফুপু আর আমার ফুপাতো বোন, তারা দুইজন আমাদের বাড়িতে থাকে। যখন ভাই তো যাওয়ার পরে আর কখনো ছুটিতে আসে নাই। আর যে ফুপা যখন আসে, ফুপি ওনাদের বাড়িতে চলে যায়। ওনাদের বাড়িতে গিয়ে ফুপা যতদিন থাকে 2-3 মাস থাকে, এরপর আবার চলে আসে। ওনার শ্বশুরবাড়িও সামনেই, কিন্তু উনি এখানেই থাকে, আমাদের ফ্ল্যাটটাতেই থাকে। তো আমাদের দোতলাটা পুরো প্রায় 5টা বেডরুমের, খুব বড় করে করা, যেহেতু আমরা 4 ভাই বোন, সেই হিসেব করে বাবা একদম 5 বেডরুমের একদম বড় একটা ফ্ল্যাট করছে, যাতে আমরা সব ভাই বোন একসাথে মিলেমিশে থাকতে পারি। বাট সবার আলাদা আলাদা রুম থাকে, ওইসব চিন্তা ভাবনা করে। তো আমার বাবার ব্যবসা বাণিজ্য মোটামুটি ছিল, আমরা খেয়ে পড়ে ভালো ছিলাম। এখন আমি হচ্ছে পড়াশোনা করছি মাদ্রাসায়। ঘটনাটা 2012 সালে। তখন আমি মাদ্রাসাতে পড়ি, আমার হাফেজি পড়তেছি, পাশাপাশি হচ্ছে আমি যে বাংলা পড়তাম, তখন আমি ক্লাস 9-এ পড়ি, আর হাফেজি পড়তেছি মাদ্রাসায়। তো ওই সময়টাতে আমার যে ফ্রেন্ড ছিল, মানে আমার বেস্ট ফ্রেন্ড, ওর যে বয়ফ্রেন্ড, ওর সাথে পালায়া যাবে, মানে পালায় গিয়ে বিয়ে করে ফেলবে ওরা। এখন ওর কাছে, ওর বয়ফ্রেন্ডের কাছে একদমই টাকা পয়সা নেই। এখন আমার বান্ধবী করে কি, ওর একটা ফোন থাকে, ওকে ওর বয়ফ্রেন্ড একটা স্মার্টফোন কিনে দিছিল, স্যামসংয়ের সম্ভবত। তো সেই ফোনটা ও আমাকে বলে যে ফোনটা বিক্রি করে দিব, তো ফোনটা তুই কিন। আমি এখন ফোন নিয়ে কারো কাছে গেলে তো কেউ জিজ্ঞেস করবে যে এই ফোন তুই কোত্থেকে নিয়ে আসছিস বা কোনো কিছু। তো আমার আবার মাদ্রাসা যাওয়ার সময় তো খাওয়ার জন্য টাকা দেয়, দুলাভাই আসলে টাকা দেয়। তো সেই জায়গা থেকে আমার জমানো টাকা ছিল আমার কাছে প্রায় 1200 টাকা। তো আমি ওকে বলি কি যে আমার কাছে 1200 টাকা আছে, তো এই 1200 টাকায় যদি দিতে পারিস দে, আর না পারলে নাই, আমার কাছে 8 টাকা না, আমি কিনতে পারবো না, তাইলে অন্য কারোর কাছে বিক্রি কর। বাট ফোনটা ওই সময় আরও দাম ছিল, 1200 টাকা ছিল না ফোনটার দাম। তো ওই সময় ওর তো এখন হচ্ছে অন্ততপক্ষে 2 জনের গাড়ি ভাড়াটাও ওর জোগাড় করে নিয়ে যেতে হবে, এরকম মানে খুব খারাপ সিচুয়েশন। কিন্তু ওর বাসা থেকে ওর বিয়ে ঠিক করতেছে, ও এখন পালাবেই, এরকম একটা অবস্থা। তো ও আমার কাছে ফোনটা বিক্রি করে দেয় 1200 টাকায়। তো ওর পরনে একজোড়া কানের দুল ছিল, ও সেটা বিক্রি করার কথা বলে যে আন্টিকে জিজ্ঞেস করে কিনবো নাকি। তা আমি বলি যে এখন আমি বাসায় গিয়ে জিজ্ঞেস করি, এরপরে তুমি পালায় যাওয়ার পরে যখন পুরো এলাকা জানবে তুমি পালায় গেছো, তখন আমার মা আমারে দিবে না ছেঁচা, যে পালানোর জন্য কানের দুল বিক্রি করতে আসছো, সেই কানের দুল তুমি নিয়ে আসছো, আমি এটার মধ্যে আমি নেই, তুই আমাকে হচ্ছে ফোনটা দে। তো আমাদের বাড়ির পরিবেশ সম্বন্ধে একটু বলি। আমার বাবা একদমই মানে পুরুষতান্ত্রিক সমাজের যে মানুষ থাকে, যে ধরনের, একদম সব পুরোপুরি ওই ধরনের। তার চিন্তা ভাবনা সব কিছু অন্যরকম। মেয়ে মানুষ এটা করতে পারবে না, মেয়ে মানুষ ওটা করতে পারবে না, যেটার জন্য আমাদেরকে কখনো স্কুলে ভর্তি করা হয় না, যে স্কুলে পড়াশোনা করে কি করবা।
আমার ফুপু এটা বলে, আমার দাদি এটাই বলে। মানে মেয়ে হওয়াটাই কোনো অপরাধ এরকম। আমার মাকে কথায় কথায় গালাগালি করা, মারধর করা, এগুলো দেখেই আমরা বড় হয়েছি। আর আমরা ভাবতাম এটাই হয়তো দুনিয়ায় এরকমই থাকে। আমার বাবা এরকমও দেখছে যে খেতে বসছে, তরকারি একটু মজা না হয়েছে, প্লেট ছুঁড়ে ফেলে দিছে, মাকে তখনই মায়ের শুরু করছে। তো খুব মানে বাজে সিচুয়েশন ঘরের মধ্যে এরকম। আর আমাদের তো কথা বলার কোনো সাহসই নেই। আমাদের পুরো ঘরে একটা বাটন ফোন, সেটাও মার কাছে থাকে। মা লুকায় টাকা ঢুকায় তারপরে হচ্ছে কথা বলে আমার ইসের সাথে, নানুর সাথে মাঝে মাঝে একটু। এতটুকুই হচ্ছে আমাদের ছাড়। আপুকে আর নানুকে ফোন দেয় মা, এতটুকুই। এছাড়া যে ওই সময়টাতে মোটামুটি সবার স্মার্টফোন ছিল। আমার ভাই দেশের বাইরে থাকে, আমাদেরও হচ্ছে টাকা পয়সার তো আর কমতে ছিল না, বাট আমাদের এটা অ্যালাউ ছিল না বাসায়। ঠিক আছে, ওই সময়টাতে আমি সাহস করছি একটা স্মার্টফোন কেনার। সাহসটা তো এটা আমার দুঃসাহস হয়ে গেছে। তো তখন কিন্তু আমরা সেম রুমে থাকি, আমি আর আমার ফুপাতো বোন এক রুমে ঘুমাই। হ্যাঁ, আমার ফুপু হচ্ছে দাদির সাথে ঘুমায়। তো ওর কাছে স্মার্টফোন আছে। ও তখন ক্লাস 9-এই পড়ে। ও আমার 1 বছরের ছোট, কিন্তু ও ক্লাস 9-এ পড়ে। তো তখন আমার সবে মাত্র 16 বছর বয়স বা 17 বছর এরকম। তো ওর কাছে স্মার্টফোন আছে। ও আমার সামনে রাতে শুয়ে শুয়ে কারোর সাথে ফোনে কথা বলতেছে, প্রেম করতেছে। আর আমার কাছে স্মার্টফোন আছে, এটা যদি ও কখনো দেখে, ও বাড়িতে গিয়ে সবাইকে বলে দিবে, আগুন লাগাই দিবে। আমি কিন্তু কাউকে বলি না যে ওর কাছে ফোন আছে, ওর মাও জানে। তো ও লুকায় লুকায় ফোন দেখে, বারান্দায় গিয়ে। আমি যে দেখবো আমাকে এরকম বলেও না, যায় দুজন মিলে দেখি, এরকম না। খুবই বাজে সম্পর্ক ওর সাথে আমার। তো আমি প্রয়োজন ছাড়া ওর সাথে কথা বলি না, ও প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলে না। আর আমার ফুপুর কথা হচ্ছে, মেয়ে মানুষ পড়াশোনা করে কী করবে। তা আমার খুব ইচ্ছা ছিল যে স্কুলে পড়ার। বারবার যখন বলতাম তখন দেখতাম আমার ফুপি বলতো যে স্কুলে পড়ার কী আছে, বাট তার মেয়ে কিন্তু স্কুলে পড়ে। এই ভেদাভেদটা আমাদের ঘরে ছিল। তো এগুলো যদি মা দু এক সময় মানে বলতো বা আমরা বলতাম, তখন আমার মা আমাদেরকে বোঝাইতো যে আমার ফুপাতো বোন হচ্ছে অন্য বাড়ির মেয়ে, তার উপরে আমার বাবার কথা বলার অধিকার নাই, এই জন্য আমার বাবা তাকে কিছু বলে না। তো ঠিক আছে, তো ফুপু কেন হচ্ছে আমাদেরকে বলে যে তোমরা এটা করলে না, ওইটা করলে না। ঘরের কাজ করার কথা, যেমন মায়ের সাথে আমার ফুপু বসে আছে, দাদি বসে আছে, আমার মা কাজ করতেছে, সে আমাকে বলতেছে তুমি হচ্ছে এই কাজ করো না, সে কাজ করো না, বিয়ে দিলে শিখতে হবে না। বাট তার মেয়ে কিন্তু 1 গ্লাস পানি ঢেলেও খাচ্ছে না। তার মেয়ে তাকে হুকুম দিতেছে, মা একটু পানি দিয়ে যাও, সে দিয়ে আসতেছে। তো এরকম একটা মানে 2 রকম একটা পরিবেশ আমাদের ঘরে চলতো। ও একটা সুন্দর লাইফ জীবনযাপন করতেছিল, আর অপরদিকে আমরা সারাক্ষণ আতঙ্কে। তো খুব সাহস করে তো ফোন তো কিনে ফেললাম। কিনে ফেলার পরে ওই ফোনের মধ্যে যে আমার যেই বান্ধবীর সিমটা, ওইটাই ছিল। তো ও পরদিন হচ্ছে একজনকে দিয়ে খবর পাঠাইলো যে ওর সিমটা দিয়ে দিতে হবে, ওদিন ও মাদ্রাসায় আসে। তো সিমটা খুলে দিয়ে দিলাম, আর ও আমাকে একটা নাম্বার পাঠাইলো। এর আগে আমাদের কোনোদিনও ফোনে কথা হয় নাই। ওই মাদ্রাসায় গেলে একটু কথা হয়, এত মানে বললাম না যে খুব চাপে যে বান্ধবীদের সাথে কথা বলবো, সেই কিসমত কোত্থেকে আসবে। তো ওই জায়গা থেকে ও আমাকে কাগজে লিখে একটা নাম্বার দিল যে আমি আজকে রাতে চলে যাব ঢাকা। আমাদের আরেকটা কমন বান্ধবী থাকে না, ওরকম ওকে দিয়ে একটা নাম্বার পাঠাইছে, আর সিমটা চাইছে। তা আমি তো ফোন এনে ব্যাগেই রেখে দিছি, আর পরদিন ব্যাগে করে নিয়ে গেছি। তো ওর সিমটা খুলে ওকে দিয়ে দিলাম, আর ও ওই নাম্বারটা আমাকে দিল যে এটা হচ্ছে ওর নাম্বার, তুমি সিম কিনলে ওকে ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করতে বলছে। ফাইন। তো আমি নাম্বারটা এনে রেখে দিলাম। কিন্তু ওই যে মায়ের সাথে তো মোটামুটি আমাদের ভালোই সম্পর্ক। বাবাই রাগারাগি করে, বাবা বড় হওয়ার পরেও কয়বার আমার গায়ে হাত তুলছে, আমার ফুপি বিচার দেয় সেখান থেকে। তো বাবাকে তো খুব ভয়ের সম্পর্ক, বাবাকে আদর ভালোবাসা বলতে পারি না বাবার কাছ থেকে কিছু কি। তো মাকে না খুব ভয় লাগতেছিল। তখন আমি বলি কি যে থাকা, আমি মিথ্যা কথা বলবো, তো অন্তত পক্ষে মা যদি জানে তাহলে আমার আর ভয়টা একটু কম করবে। তো তখন আমি বলে দিই আমার মাকে যে মা এমন এমন আমি একটা ফোন কিনছি, আমার বান্ধবীর তো খুব টাকার দরকার ছিল, ও এরকম আমার কাছে খুব কম দামে বিক্রি করে ফেলছে। তো ফোনটা মাকে বের করে দেখাই, মা দেখে এত বড় ফোন, মাত্র 1200 টাকা। না, মাকে আরও অর্ধেক কম দাম বলি, 600 টাকা বলি। তো মা হচ্ছে তো খুব খুশি হয় যে আরে 600 টাকা এত বড় ফোনটা পেয়ে গেছিস, আচ্ছা লুকায় রাখ। আমার বোনের কথা বলে যে আমার বোনের সাথে আমরা হচ্ছে ফোন দিয়ে দিয়ে ভিডিও কলে কথা বলবো, এরকম বলে। তখন তো ইমোতে কথা বলা যেত যে আচ্ছা ঠিক আছে। তো মা যেহেতু একটু আশ্বাস দিছে, এখন তো আমার ভয়টা খুব কম, আমি বন্ধ করে ফোন ব্যাগে রেখে দিছি। এখন আমার বান্ধবী তো পরদিন গেল পালায়া। পুরো এলাকায় তো মোটামুটি খবর ছড়ায় গেছে অমুকের মেয়ে পালায় গেছে। আর অমুকের মেয়ের সাথেই আমার খুব বন্ধুত্ব ছিল, যাওয়া আসা, ওদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি, মানে আমার যাওয়া আসা যতটুকু কথা বলা সব ওর সাথে। আর কোনো তৃতীয় মেয়ে মানে মাদ্রাসার ভেতরে ছাড়া আমি আর অন্য কোনো মনে হয় চিনিও না আমাদের বাড়ির আশেপাশে কারা কারা থাকে। তো বোরখা নিকাব পরে যাই,
বাসায় এসে আমার বাবা মানে কোনো কথা নেই বার্তা নেই, আমার মাদ্রাসা যাওয়া বন্ধ, পড়াশোনা আজকে থেকে বন্ধ। তখন আমি আমার প্রায় 17 পারা পর্যন্ত কোরআন পড়া হয়ে গেছে। ওই সময়টাতে সে করলো কি আমার পড়াশোনা বন্ধ। তো মা যখন একটু বোঝানোর চেষ্টা করলেন যে ওই মেয়ে পালায় গেছে, তো ওর কি, তো বললো যে ওই মেয়ে পালায় গেছে, অবশ্যই ও জানতো, এগুলো ও শিখছে, 2 দিন পরে ও চলে যাবে বাসা থেকে। সুন্দরী মাইয়া, তো আমার ফুপুর তারা শুরু হয়ে গেল যে সুন্দরী মাইয়া বাসা থেকে বাইরে আনতে দেওয়ার দরকার নেই। আমি আগেই কইছিলাম পড়াশোনার দরকার নাই। তো সবাই মিলে ডিসিশন নিল আমার আর পড়াশোনাটা হবে না। ফাইন, পড়াশোনা যেহেতু হবে না, কি আর করার। এখন তারা যেটা বলবে সেটাই তো আমার করতে হবে। এরপরে আমার শুরু হয়ে গেল বাড়িতে থাকা। তো যখন মাদ্রাসায় থাকতাম তখন তো মাদ্রাসায় থাকতাম, যখন মানে যেদিন ছুটি থাকতো বাসায় থাকতাম, মার সাথে কাজ করতাম। এখন তো আর মাদ্রাসায় যাই না, সারাদিনই মানে একা একাই থাকি। তো আমার ফুপাতো বোন যখন চলে যায় স্কুলে, তখন ফুপু তো থাকে দাদির ঘরে থাকে, বাইরে বাইরে থাকে মাঝে মাঝে। তখন আমি রুমের দরজাটা লক করে লুকায় লুকায় একটু ফোন বের করে দেখি, ফোনে কোনো সিমও নাই, কিছুই নাই, নিজের ছবি তুলি, একটু দেখি, আবার ডিলিট করে রেখে দিই। মানে আমার কাছে একটা ফোন আছে, এটা আমার ভীষণ শান্তি লাগতেছিল ওই সময়টাতে। আর যাই হোক, তো এভাবে চললো প্রায় 1-1.5 মাস 2 মাস এভাবে চলে গেল। চলে যাওয়ার পরে একদিন আমার এক খালাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে আসলো। ও বেড়াতে আসার পরে আমার ফুপাতো বোন আমাদের রুমে আর শুইল না, মানে আমার সাথে ঘুমাবে না। আর আমার নানু বাড়ির সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তারা আবার অন্যরকম মাইন্ডের, খুব মানে ফ্রি মাইন্ডের, খুব আদর করে নানু বাড়ির সবাই। তখন হচ্ছে আমি আমার যে ফুপাতো বোন ওকে বললাম যে এমন এমন আমি একজনের কাছে একটা ফোন কিনছি, দেখবি আমার কাছে একটা ফোন আছে। তো ও তখন বলতেছে ওর বয়ফ্রেন্ড ওকে একটা সিম দিছে, ওর সিমটা ও হচ্ছে ওর মায়ের ফোনে লুকায় লুকায় ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। তো ওই বয়ফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে, এখন আর ওই ছেলের সাথে প্রেম করে না, ওই ছেলের সিমটা ওর কাছে আছে। তো ও বলতেছে দাঁড়া আমি সিমটা নিয়ে আসি না, আমার সবসময় আমার পার্সের মধ্যেই থাকে। ও তখন কলেজে পড়ে, আমার চেয়ে বড়। তো ও তখন এনে আমাকে ওই সিমটা ফোনে দিল, লাগাইতে দেওয়ার জন্য পরে বলতেছে আমি তোকে 2,000 টাকা দিই, তুই আমাকে ফোনটা দিয়ে দে। আর আমি বলে এই ফোন তো আমাকে 20,000 টাকা দিলেও আমি দিব না, এটা আমার এত সাধনার ফোন। তো এভাবে হচ্ছে ফোন তো রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি তো ওই যে সিম দিয়ে গেল, তো সিম দেওয়ার পরে আমি আবার যাওয়ার সময় ওকে হচ্ছে মার কাছ থেকে খুব কান্নাকাটি করে নিয়ে ওকে 100 টাকা দিলাম, যে 100 টাকা আমাকে হচ্ছে ফোনে রিচার্জ করাই দিস। তো একটা বাংলা লিঙ্ক সিম ছিল। এরপরে ও আমাকে ওই 100 টাকা ওদের বাসায় গিয়ে ফোনে আমার ওর নাম্বার তোর মুখস্থ ফোনে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে দেখলাম মেসেজ আসছে যে 100 টাকা। তো তখনও যে ফেসবুক আইডি খোলা যায় বা ফোনে কত কিছু ইউজ করা যায় সেটা বুঝি না, বাট আমার ফোনে সিম আছে, আমি কারোর সাথেই ফোন দিয়ে কথা বলবো। তো এটা আমার মাথার মাঝে মানে খুব চলতেছে যে ফোনটা দিব তো কাকে ফোন দিব, আপুকে তো মার ফোনে কথা বলে। তো আমি গিয়ে আমার বান্ধবীর ওই নাম্বারটা বের করলাম আমার মাদ্রাসার ব্যাগের থেকে, যে ওর নাম্বারে ফোন দিয়ে ওর সাথে কথা বলি। এরপরে সারাদিন তো ওই দিন অপেক্ষা করলাম। রাত্রের বেলা সারা রাত মনে মনে খুব খুশি যে কালকে হচ্ছে আমার বান্ধবীর সাথে কথা বলবো। যখন আমার ফুফাতো বোন চলে গেল তখন গিয়ে আমি সকালে একদম দরজা লাগায়া তারপরে ফোন দিলাম ওই নাম্বারটাতে। ফোন দেওয়ার পরে ওই দিন শুক্রবার ছিল, তো সকালবেলা না, শুক্রবার ছিল না, সম্ভবত বৃহস্পতিবার ছিল, কিন্তু খুব সকালে ছিল বিষয়টা। মানে ও চলে গেছে স্কুলে, ওর 8টা থেকে ক্লাস, আমি মনে হয় একদম 8:10-15তেই ফোন দিয়ে দিছি এরকম। তো ওই সময়টাতে ফোনটা যে রিসিভ হইলো ও পাশ থেকে, প্রথমে তো আমি 2টা ফোন দিয়ে দিছি, রিসিভ হইতেছে না। 3 নাম্বার ফোনটা যখন রিসিভ হইলো তখন ও পাশ থেকে মানে খুব ভারী কণ্ঠ, ঘুমানো মানুষ যেরকম বোঝা যায়, যে হ্যালো কে। তো আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমি বলতেছে যে আমার বান্ধবীর নাম বললাম যে মেঘলাকে একটু দেয়া যাবে। তো সে বলতেছে যে কে মেঘলা, কাকে ফোন দিছেন? আমি বলি যে মেঘলা, তো আপনি মেঘলার হাজব্যান্ড না? লাই মাইয়া কী বলো, কে মেঘলার হাজব্যান্ড, কাকে ফোন দিছো, নাম্বার চেক করো ভালো করে, মানে খুব ধমক দিয়ে। তো আমি মানে খুব অবাক হয়ে গেলাম। তো আমি কি বলবো মানে দিশা না পেয়ে আমি বলি আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ভুল হয়ে গেছে, রং নাম্বার মনে হয়, এটা বলে আমি ফোনটা কেটে দিছি। তো ওই লোক খুব রুড ব্যবহার করছে, খুবই রুড ব্যবহার করছে। আমার ভীষণ খারাপ লাগলো ব্যাপারটা, যে কেমন মানুষ। ঠিক আছে, ভুল নাম্বারে ফোন দিচ্ছে, এই জন্য এরকম খারাপ ব্যবহার করার কি আছে। তো মেসেজ টাইপিং করার মধ্যে যে একটা মজা, আমি গিয়ে মেসেজে গেলাম, গিয়ে তাকে হচ্ছে টাইপ করলাম যে ঠিক আছে আমার না হয় নাম্বারটা একটু ভুল হয়েছে, বা আপনি মেঘলাকে এখন দিতে চান না, এখন পরে দিবেন মেঘলাকে, তাতে কী হিসেবে আপনার, আমি তো জানতাম সেটা আমার বান্ধবীর জামাই, এই জন্য কি এরকম খারাপ ব্যবহার করতে হয়?
এরকম নেক্সট টাইম কেউ এরকম ফোন দিলে এরকম বাজে ব্যবহার করবেন না। তো এটা বলে আমি মেসেজ পাঠাই দিচ্ছি। তো তারপরে তো আমি ফোন টোন বন্ধ করে একদম ড্রয়ারে রেখে দিয়েছি। মনটা খুব খারাপ হয়ে গেল যে কেমন মেঘলার জামাই দেখছো, আমাকে হচ্ছে একটু দিল না মেঘলার সাথে কথা বলতে, কী ব্যাটার কাছে বিয়ে করছে এটা সেটা, মানে মনে মনে গালাগালি করতেছি ব্যাটারে আর মেঘলারে। ওরকম করতে করতে এরপরে ওই দিকে অপর দিকে আমার ফোনটা যার ফোনে গেছিলো সে হচ্ছে শিশির। সে ঘুমাচ্ছিল এবং সারাদিন সে রাত্রে প্রায় 12টা-1টা পর্যন্ত কাজ করে ঘুমায়, সকালে একটু সে দেরি করে ওঠে। তো আমার ফোনটা তাকে বেশ বিরক্ত করতেছিল। তো তার ঘুমটা ভাঙে হচ্ছে 9টা, 9:30 নাগাদ। ঘুম ভাঙার পরে তখন সে দেখে যে এরকম একটা মেসেজ ফোনে। ফোন হাতে নেওয়ার পরে তখন সে তারও মানে রিয়ালাইজ হয় যে মেয়েটা হয়তো মন খারাপ করছে, আমার এতটা রাগ দেখানো ঠিক হয় না, আচ্ছা আর একটা ফোন দেই। তখন সে করে কি ফোন দেয় আমার নাম্বারটাতে। ফোন দেওয়ার পর দেখে তো নাম্বারটা বন্ধ, আর আমি তো ফোন বন্ধ করে রাখি। তখন বেচারা হচ্ছে আর আমাকে ফোনে না পেয়ে তখন একটা মেসেজ করে যে আমি তো ঘুমাচ্ছিলাম, হয়তো বা একটু লাউড কথা বলে ফেলছি, আচ্ছা আপনি মন খারাপ করেন না, আচ্ছা সরি। সে এটা লিখে একটা মেসেজ পাঠায়। তো আমি হচ্ছে এই মেসেজটা আবার দেখি পরদিন সকালে, আর প্রতিদিন সকালের দিকে আমি ফোনটা খুলি। তো পরদিন সকালে হচ্ছে আমি মেসেজটা দেখি, দেখার পরে একটা অদ্ভুত অন্যরকম একটা কেমন জানি একটা টান লাগলো। তো আমি ভাবলাম কি যে মেঘলার হাজব্যান্ডই তো, ও হচ্ছে মনে হয় সরি বলছে, আচ্ছা এখন আবার ফোন করি। তো আমি আবার ফোন করে দিলাম 8:30 নাগাদ। তো তখনও সে ঘুমাচ্ছিল। তো আমার নাম্বারটা দেখে সে আবার উঠে বসছে, ঘুম থেকে উঠে বসে বলতেছে যে আপনার কি সারাদিনে আর সময় হয় না, যখন মানুষ ঘুমায় তখনই আপনি ফোন করেন? তো আমি বললাম আমি তো একটু মেঘলার সাথে কথা বলতে চাচ্ছিলাম, ও চলে গেছে পর থেকে এখনও কথা হয় নাই এই জন্য। তো উনি বলে কি মেঘলা হচ্ছে পালায় গেছে বাসা থেকে। তো আমি বলি আল্লাহ, বাসা থেকে পালায় না আপনার সাথে গেল, এখন আবার কোথায় চলে গেছে পালায়া? বলছে চলে গেছে, আমাকে রেখেও চলে গেছে, মেঘলার আমার সাথে থাকতে ভালো লাগে না। আমি বলে আল্লাহ, মেঘলা এত বাজে একটা মেয়ে, বাসা থেকে মাত্র পালায় আপনার কাছে গেল, এখন আবার আপনার রেখেও পালায় গেছে, কত পালায়। তো এরকম দু একটা কথা বলতে বলতে ও পাশ থেকে সে হাসতেছে, বলতেছে আপনি খুব সহজ সরল, আপনি কী বলতেছেন, এটা আপনি রং নাম্বারে ফোন দিচ্ছেন, এখানে কোনো মেঘলা নামের কেউ থাকে না। তো আমি তো আমার মানে খুব লজ্জা পেলাম। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম আপনি হয়তো মেঘলার হাজব্যান্ড হবেন, এরকম এরকম আমার ফ্রেন্ড সে পালায় গেছে একটা ছেলের সাথে, ও আমাকে এই নাম্বারটা দিয়ে গেছিলো যে এটাখানে ফোন দিস, তাহলে হচ্ছে তোর সাথে আমি কথা বলতে পারবো, তো এই জন্য ফোন দিয়েছিলাম, থাক আপনি কিছু মনে করেন না। তো সেও আমাকে মানে খুব বিনয়ের সাথে বললো আপনিও কিছু মনে করেন না, আমি ঘুমেছিলাম তো, রাত্রে একটু ঘুমাইতে দেরি হয়, সকালে আমি একটু ঘুমাই, এই জন্য আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন। তো ঠিক আছে, এখন ভালো মতো কথা বলে রেখে দিলাম। আর এখন সে হচ্ছে একদম ক্লিয়ারলি শিশির ওপাশ থেকে আমার ভয়েসটা শুনলো, এর আগ পর্যন্ত সে শোনে নাই। তো তার মানে ভীষণ ভাল লাগছে, এবং তার ভাষ্য মতে যে ওই দিন তার সকালটা খুব সুন্দর একটা সকাল তার কাছে মনে হয়েছে। ওই দিনেরটা তো ওই দিন চলে গেছে, সে একদম ফুরফুরা মেজাজে অফিসে গেছে, তার কাছে ভীষণ ভাল লাগছে। তো এই জীবনে প্রথম কোনো মেয়ের সাথে সে হচ্ছে ফোনে তার এতটা ভালো লাগছে কণ্ঠ। যাই হোক, তো সব কিছু মিলেমিশে খুব সুন্দর গেল ওই দিন। তার পরদিন সে মানে এরকম একটা আশা ছিল পরদিন সকালে হয়তো আমি আবার ফোন করব। আমি ইচ্ছে করে তাকে ফোন করতেছি যে আমি একটা ছেলের নাম্বার পাইছি, এই জন্য আমি তাকে বারবার প্রতিদিন সকালে ফোন করতেছি, এটা ছিল তার ধারণা। বাট এরকম তো না। আমি যখন জানলাম যে আমার বান্ধবীর হাজব্যান্ড উনি না, তো ওনাকে আমি কেন ফোন দিব? তো পরদিন আর আমি ফোনও খুললাম না, আর ফোনও দিলাম না, কারণ আমি বুঝতে পারলাম যে এই নাম্বারটা ভুল হয়েছে আমার বান্ধবীর, যে ও হয়তো যে কোনো একটা দুইটা ডিজিট ভুল করছে, যার কারণে নাম্বারটা ওনার কাছে চলে গেছে। এরপরে এভাবে হচ্ছে কেটে গেল আরও 2 দিন। ওইদিকে যে অপর দিকে যে শিশির ছেলেটা ছিল, তার কোনো কিছু ভালো লাগতেছিল না, তার ওই মেয়েটার সাথে কথা বলতে হবে। এখন ফোন তো আমি আর খুলি না, সে ফোন দিলেই দেখে ফোনটা বন্ধ, ফোন দিলেই দেখে ফোনটা বন্ধ। তো এরকম করতে করতে সে অফিসে গেছে, তার ওইখানে মন বসতেছে না, খুবই বাজে, মানে মাথা মেজাজ খারাপ হয়ে আছে, মনে হচ্ছিল কেন মেয়েটার ফোনটা বন্ধ, কোথায় গায়েব হয়ে গেল মানুষ। সে সারাদিন ট্রাই করতেছে, বাট ফোনটা বন্ধ। এমন তো হয় না যে মানুষ চার্জ না থাকে বা প্রবলেম হলে কিছুটা সময় বন্ধ থাকবে আবার খোলা থাকবে, এরকমভাবে বন্ধ কিভাবে থাকতে পারে? তো 2 দিন তার মেজাজ পুরো খারাপ। সে অফিসে গিয়ে তাদের যে স্টাফদের সাথেও খারাপ ব্যবহার করতেছে। তো সে নিজস্ব ব্যবসা করতো, তার একজন থাকে না যে সাথেই সব কিছু দেখাশোনা করে, তার সাথেই থাকে, ওইরকম তার একটা ফ্রেন্ড ছিল।
তো ও হচ্ছে বলতেছে যে এরকম কি অবস্থা, আপনার 2 দিন যাবৎ দেখতেছি খুব মেজাজ খারাপ মনে হইতেছে। তো ওই ছেলেটার সাথে ও হচ্ছে শিশির শেয়ার করে যে এরকম এরকম একটা আননোন ফোন আসলো, মেয়েটার ভয়েসটা বেশ ভালো লাগছে, বাট 2 দিন যাবৎ ফোন দিতেছি মেয়েটাকে দেখি বন্ধ। তো ওই ছেলেটা যে ফ্রেন্ডের মতো ছিল, তো বলতেছে ভাই আমার তো মনে হয় আপনি মনে হয় মেয়েটার ভয়েসের প্রেমে পড়ে গেছেন, আপনি হচ্ছে ইসে করেন, আপনি মেয়েকে একটা মেসেজ পাঠান, যে প্রথম আপনি সরি লিখছেন, পরে যেহেতু সে আবার আপনাকে ফোন করছে, তো আপনি মেসেজ লিখে পাঠান যে এরকম এরকম আমরা কি কথা বলতে পারি বা কোনো কিছু, দেখেন কি বলে, কি রিপ্লাই দেয়। তো ওইখান থেকে তার মাথায় আইডিয়াটা আসলো, ও ঠিক আছে তাহলে হচ্ছে দেখি মেসেজটা পাঠায়। তো সে করলো কি, ওই অফিসে বসে আমাকে একটা মেসেজ পাঠাইছে যে এরকম এরকম আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনার ফোনটাতে যখনই ফোন দিয়ে দেখি বন্ধ, তো আপনার সময় হলে আপনি একটু আমাকে কাইন্ডলি ফোন করবেন, সে একটা মেসেজ পাঠাইছে। তো ওই দিন আবার আমাদের বাড়িটা তো দোতলা, আমার ছোট চাচা, সবার যে ছোট চাচা তাকে হচ্ছে বাবা একটা ফ্ল্যাট দিছে থাকার জন্য নিচতলায়। তো ওই চাচার বাসায় কিছু একটা মিটিং চলতেছিল, ভাই বোনদের বা চাচিকে ধোলাই দিতেছিল, এরকম কিছু একটা হবে, সবাই মিলে হচ্ছে চাচার বাসায়। তা আমার যে ফুফাতো বোন, ও সম্ভবত কোচিংয়ে ছিল বা কিছু, ও বাসায় ছিল না, মানে বাসায় কেউ নাই, আমি জাস্ট একা উপরতলায় ছিলাম। তো আমি আমার মাকে বললাম কি যে ওনার নিচে যাচ্ছে, তখন আমি বলি যে আমি একটু ছাদে যাই। তখন আমি ফোনটা বের করে ফোনটা খুলে ফোনটা নিয়ে ছাদে গেছি, যে ঘরের মধ্যেই তো ছবি তুলতেছি, বাইরে গিয়ে একটু সেলফি নিয়ে দেখি কেমন দেখা যায় বা কতটুকু সুন্দর লাগে দেখতে। তো এই চিন্তা ভাবনা করে আমি বললাম যে মা আমি একটু ছাদে যাই। তো আমার মায়ের কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা ছিল না যে আমার কাছে একটা ফোন আছে। মা আর ওই ফোনের কথা আমাকে ওরকমভাবে কিছুই জিজ্ঞেস করে না, কারণ মা তো দেখতেছে আমি ফোন ধরি না। আমার যদি হাতে নিয়ে ফোনটা ধরতাম, কারোর সাথে কথা বলতাম, চোখে পড়তো না, ঘর ভর্তি এত মানুষ। তো আমি ফোনটা নিয়ে ছাদে যাওয়ার পরে যেতে যেতে আর কি সিঁড়িতেই অন করলাম, তো তখন দেখলাম ওনার মেসেজটা ভাসতেছে যে আপনি একটু সময় পেলে আমাকে ফোন দেবেন। এরপরে ছাদে গেলাম, তো 100 টাকা তো আমার ফোনে ছিল, সেখান থেকে ফোনটা দিলাম। ফোন দেওয়ার পরে মানে জাস্ট একটা রিং মনে হয় বাজে নাই ঠিক মতো, সাথে সাথে ফোনটা রিসিভ হয়েছে। রিসিভ হওয়ার পরে ওপাশ থেকে সে আমার সাথে কথা বলতেছে যে আপনি কোথায় হারায়া যান, আপনাকে আমি জানেন কতবার করে খুঁজছি। তো আমি বললাম আপনি আমাকে কেন খুঁজছেন এতবার করে? বলতেছে জানি না, আপনার সাথে আমার খুব কথা বলতে ইচ্ছে করছে, চলেন আমরা দেখা করি। মানে কথা নেই বার্তা নেই, যে চলেন আমরা দেখা করি। তো তার ধারণা ছিল আমি তো ঢাকাতেই থাকবো, আমি তো আর হচ্ছে ঢাকার আশেপাশে থাকি বা আমি হচ্ছে পড়াশোনা করি বাইরে যাই, মানে সে নিজে নিজে আমাকে নিয়ে একটা মন গড়া একটা কিছু ভেবে বসে আছে যে তার সাথে আমি দেখা করব। বলছে আপনার ভয়েসটা আমার ভীষণ ভালো লাগছে, এই পর্যন্ত লাইফে আমি কোনোদিন কোনো মেয়েকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা আমার মাথায় আসে নাই, আর চলেন আমরা আগে দেখা করি তারপরে কথাবার্তা। তো আমি বলি যে আস্তে আপনি একটু দম ছাড়েন, কী কথা বলতেছেন, আপনার সাথে আমি কোত্থেকে দেখা করব। তখন সে হচ্ছে বলতে থাকে যে কেন আপনি দেখা করতে পারবেন না কেন, হ্যান ত্যান। তো তাকে আমি বলি যে আমি তো ঢাকায় থাকি না। সে বলে যে একটা জায়গার নাম বলে বা ঢাকার, আমি বলি তা আপনি কোথায় থাকেন, তখন বলে সে ঢাকায় থাকে। তো আমি বলি আমি তো ঢাকায় থাকি না। তখন সে বলে আপনি কোথায় থাকেন, আমি বলি আপনাকে কেন বলবো আমি কোথায় থাকি, যেখানে থাকি সেটা দিয়ে আপনার কি, এরকমভাবে হচ্ছে বলি। তো বলে আচ্ছা ঠিক আছে আপনি যেখানে ইচ্ছা সেখানে থাকেন, তো অ্যাটলিস্ট আমার সাথে প্রতিদিন তো একটু কথা বলতে পারেন। তো আমি বলি হ্যাঁ কথা বলা যায়, কিন্তু আমার ফোনটা এরকম তো আমি লুকায় ব্যবহার করি, আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে কিনছি, সেটা তো আপনাকে বললামই। এখন আপনি আমাকে চাইলেই ফোন করতে পারবেন না, আমি যদি সময় বের করতে পারি তাহলে যখন সময় পাই আপনাকে ফোন করব। তো কেন আমি তাকে ফোন করব না, তো সে তার সাথে আমি প্রেম করতেছি না, তাকে আমি চিনি, বাট ওই যে সে বললো একটু কথা বলি, আমার কাছে ফোনটা ছিল, আমার তো ফোনে কথা বলার মানুষও নাই না, কোনো মানে অনলাইন কোনো প্ল্যাটফর্মেও আমি যুক্ত নাই, কোনো কিছুই নাই, নেট নাই, কোনো কিছু নাই। তো আমি হচ্ছে ভাবলাম আচ্ছা ঠিক আছে 2 মিনিটে লোকের সাথে কথা বললে আর কি হবে, বাট কথা বলাটাই যে দুনিয়ার সবচেয়ে বড় মানে খারাপ জিনিস, সেটাই আমি বুঝতাম না। ঠিক আছে, তো আমিও বেশ খুশি হইলাম যে ঠিক আছে আমার জন্য হচ্ছে ফোনের ওপাশে কেউ থাকবে, একদম বেনামি একটা সম্পর্ক। তাকে বললাম আচ্ছা আমি সময় পেলে আপনাকে ফোন করব। ফাইন। তো আমার সময় আর হয় না, মানে 1 সপ্তাহ 10 দিন পর আমি একদিন সময় পাই, এরকম হয়। মাঝে মাঝে যায় আবার 15 দিন চলে যায়, আমার সময়ই হচ্ছে না, আমি তাকে ফোন করি, লুকায় হয়তো 2টা মেসেজ দিলাম যে এরকম এরকম আমি তো ব্যস্ত, আপনাকে আমি সময় পেলে ফোন দিব। সে আবার বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি ফোন দিন, যখন ফোন দিবেন কথা বলবো। আর ফোন দিলে বড় জোর 5 মিনিট, এর বেশি কথা বলতে পারি না। আর আমি ফোন দিলে সবসময় সে কেটে দিয়ে তারপরে ফোন দেয়। তো এভাবে হচ্ছে চলতে থাকলো। তো আমাদের জাস্ট নর্মাল কথাবার্তা, যে কী করতেছি, 5 মিনিট আর কী কথা বলা যায় এরকম, তো 4-5 মিনিটের বেশি কখনোই কথা হয় না। এখন শিশিরের সম্বন্ধে একটু বলি। শিশিরের বাড়ি হচ্ছে ঢাকাতে। তো শিশির
হচ্ছে বাবা মায়ের একমাত্র ছেলে, তার বাবা নেই। সে যখন অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছিল তখনই তার বাবা মারা যায় এবং পুরো সংসারের দায়িত্ব, বাবার ব্যবসা, সব কিছু, পড়াশোনা সব কিছু তাকে দেখতে হয়। তার 3 বোন, 3 বোনের সে একমাত্র ভাই। তার 3 বোনই এখন পড়াশোনা করতেছে, সেও পড়াশোনা করতেছে, বাবার ব্যবসা দেখতেছে। মানে মোটামুটি ব্যবসাটা এরকম যে ওনারা খেয়ে পড়ে ভালো আছে, খুব যে আহামরি যে লাখ লাখ টাকার ইনকাম বা খুব বড় লোক এরকম না। ঢাকাতে ওনারা হচ্ছে একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকেন, এরকমই হচ্ছে শিশিরের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সে আমাকে এটা বললো, আমিও আমার সম্বন্ধে তাকে বললাম। তো আমি যে কোথায় থাকি সেটা কিন্তু এখনও আমার বলা হয়নি শিশিরকে। তো তার সবসময় একটা কথাই থাকে যে আপনি কোথায় থাকেন। আমি হচ্ছে যদি মানে থাকি চিটাগাঙে ঠিক আছে, কিন্তু আমার কথা না, আমি হচ্ছে মানে ক্লিয়ার করে কথা বলতে পারি। শুদ্ধ যেই ঢাকার মানুষ যেভাবে শুদ্ধ বাংলায় কথা বলে, আমি শুদ্ধ বাংলায় কথা বলতে পারি, আবার চিটাগাঙের ভাষায় কথা বলতে পারি, কুমিল্লার ভাষায় কথা বলতে পারি, যেহেতু নানু বাড়ি কুমিল্লায়। তো ওই জায়গা থেকে হয় কি, সে আমাদের হচ্ছে, তাকে আমি বুঝতেই দিই না যে আমি হচ্ছে চিটাগাঙের ভাষা বলে তো সে কিছুই বুঝবে না। তো সেখান থেকে আমি তার সাথে নর্মাল কথা বলি, একটু টান তো চলে আসে। সে বলে আপনি ঢাকার বাইরের, সেটা আপনার কথায় বোঝা যায়, বাট কোন এলাকার এটা আমি বুঝতে পারতেছি না। তো এভাবে আমাদের প্রায় 3 মাস কথা চলে। 3 মাসের মধ্যে বড় জোর আমরা 5-6 বার কথা বলছি, এর বেশি আর মনে হয় না হবে। 5-6 বারই 4-5 মিনিট করে কথা হয়েছে, খুব বেশি করে কথা এখন আমরা বলতে পারি না। তো আমার বড় অপুর বিয়ে হয়েছে কুমিল্লাতে, কিন্তু আমার বড় অপুর যে শ্বশুর বাড়ি সেটা হচ্ছে নোয়াখালীতে। এখন দুলাভাই হচ্ছে তার চাকরির জন্য কুমিল্লাতে থাকে, এবং দুলাভাই আর আপু একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে থাকে, একাই থাকে তারা 2 জন। এখন আমার আপু হচ্ছে কনসিভ করে। তো কনসিভ করার পরে তখন তো প্রথম আপুর শরীর খুব খারাপ হয়ে যায়। বলতে আপুর প্রচুর মাথা ঘুরানো, বমি, একদম বিছানা থেকে উঠতে পারে না, খাবার রান্না করতে পারে না, গন্ধ সহ্য করতে পারে না, খুবই খারাপ অবস্থা। তো এরকম ফোনে আর কি মার কাছে বলতে থাকে। তো এরপরে মা বলে, বাবা বলে যে ওকে দিয়ে যাও আমাদের বাসায়। তো তারা হচ্ছে দিতে চায় না। দুলাভাই হচ্ছে পাঠাবে না, যে না ও চলে গেলে আমি একা হয়ে যাব একদম, আমি হচ্ছে ওর সেবা যত্ন করতে পারবো। এরকম করতে করতে তখন আমার তো পড়াশোনা নাই, মাদ্রাসা যাওয়া তো আমার বন্ধ করেই দিল। আমার বান্ধবী পালাই গেল, সেই অপরাধে আমার মাদ্রাসা যাওয়া বন্ধ হয়ে গেল। এরপরে এরকম করতে করতে একদিন হচ্ছে দুলাভাই, আমার মা বলে যে তুই যদি বাসাটা সামনে হলে তোকে ওখানে পাঠায় দিতাম। তো আমি বলি আমার তো এই বাসায় কোনো কাজ নাই বিশেষ কোনো, আমি সারাদিন ঘুরি গাড়ি শুয়ে থাকি, একটু টিভি দেখি আর হচ্ছে খাই, আমার আর কি কাজ। তো তুমি এর চেয়ে বলো আমাকে আপুর বাসায় পাঠায় দাও, আপুরও একটু উপকার হবে না। আমি সব কাজ করতে পারি, রান্না বাড়া সব ধরনের সব কাজই আমি করতে পারি, তো আপুর একটু উপকার হইব না। এখন আমার বাবাকে বলার পরে বাবা তো বাসা থেকে বের হইতে দেবে না, হ্যাঁ জামাই বাড়ি কেন যাবে। তা আমার দুলাভাই ছিল একটু এই বাবার মতো, মানে রাগারাগি করা, সে যেটা বলছে এটাই করতে হবে, সেই ভয়ে আপু আর কি আসতে চাইতেছিল না, যে সে না করছে তো না আমি গেলে এখন একটা ঝামেলা করবে, তো যাওয়ার দরকার নেই। তো আপু খুব বুঝায়া দুলাভাইকে বলে যে বাবাকে একটু বলো ফোন করে যে হুমায়রাকে যাতে পাঠায়। তো আমি হচ্ছে অসুস্থ, হুমায়রা আমাদের বাড়িতে আসলে ও কাজটা অন্তত পক্ষে করে দিতে পারবে, বা রান্না বাড়াটা একটু করে দিলে আমার একটু হেল্প হবে। তো মা তো বলছিল, বাবার রাগ হয়ে গেছে, তুমি বললে না করবে না। তা আসলেই সে বললে না করবে না, ওই যে বললাম বাবার মতো, বাবা তাকে বেশ পছন্দ করে। তো সেখান থেকে সে বাবাকে ফোন করলো যে বাবা এমন এমন আমাদের বাসায়। তো আপুদের বাসায় হচ্ছে 2টা রুম, ছোট ছোট 2টা রুমের একটা ফ্ল্যাট, একটা ওয়াশরুম আর একটা বারান্দা, এরকম ছোট্ট একটা ফ্ল্যাট। ওনাদের কোনো ড্রয়িং ডাইনিং নাই, পাশাপাশি 2টা রুম দিয়ে একটা করে ফ্ল্যাট করা। তো সেখানে বলে যে বাবা এখান তো 2টা রুমই, সমস্যা নেই। তো আমার বাবা আবার অন্যরকম চিন্তা ভাবনা করতেন যে আমি তো বিয়ের সমতুল্য মেয়ে, ওখানে আমার দুলাভাই আর আপা একা, শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো বা পাঠাইতো, মুরব্বী আছে কেউ নাই, ওখানে কেন যাব। তারপর অনেক বোঝানোর পরে একটা পর্যায়ে বাবা রাজি হয় যে আচ্ছা ঠিক আছে যাও, তবে অসুস্থ হইলে খুব দ্রুত চলে আসবা। এরপরে তো আমাকে মা হচ্ছে গুছায় গাছায় ব্যাগ ট্যাগ সব কিছু মা আমাকে নিয়ে আপুর বাসায় দিয়ে আসে। তো আমি তো কাপড়ের ব্যাগে সবার আগে ঢুকাইছি আমার ফোনটা আর চার্জারটা, যে আরে আমার তো কথা বলতে পারো। আপুকে মা আবার বলে দিছে যে এরকম এরকম আমি একটা ফোন কিনছি, আপুও জানে মাও জানে, বাট তারা দুজন তো আমাকে আর কিছু বলেনি, কারণ তাদের একটা বিশ্বাস ছিল যে আমি ফোন দিয়ে আর কী করবো। কারণ আমি একেবারেই চুপচাপ থাকতাম, কারোর সাথে কোনো কথা বলি না, সবই বুঝতাম, কিন্তু আমার কাছে আমাদের এই পরিবেশটা ভালো লাগতো না।
আপু বাবার বাড়িতে তো কারোর সাথে মিশতে ইচ্ছে করতো না, নানুদের বাড়িতে গেলে একটু কথাবার্তা যাও বলতাম, আর সেখানে আমার বাবা এরকমভাবে যেতেই দিতেন না। তো এভাবেই হচ্ছে বড় হওয়াটা ছিল। তো খুব যে ভালোভাবে কারোর সাথে মিশবো, কথা বলবো, নিজেকে খোলামেলাভাবে কারো বন্ধু কাউকে করব, সেটা কেউ ছিল না। ওই মেঘলা ছিল, মেঘলা আবার চলে গেল পালায় আরেকজনের সাথে। ও থাকলে তো অন্ততপক্ষে আমার পড়াশোনাটা হইতো, যেটাই হোক। তো সেখান থেকে চলে গেলাম আপুদের বাড়িতে। কোন টানে এইভাবে বললাম যে 3 মাসে বড় জোর 7-8 বার কথা হয়েছে, সেই একটা অন্যরকম একটা টান তার প্রতি আমার হয়ে গেছে, বা তার সাথে আমার কী সম্পর্ক, এই সম্পর্কের নাম কি, কোনো কিছুরই কোনো ঠিক ঠিকানা নাই। অথচ আমি আপুদের বাসায় যাওয়ার পরে ফোনটা চার্জে দিয়ে আপুকে, তো আপু জানে যেহেতু ফোন আছে, আগেই তাকে একটা মেসেজ পাঠাইছি যে আজকে আপনার সাথে কথা বলতে পারবো, আমি আমার আপুদের বাসায় আসছি। এটা তাকে আগে মেসেজ পাঠাইছি। যেরকম থাকে না যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলে যে গার্লফ্রেন্ড আগে জানাইলো যে আমি চলে আসছি, এ ধরনের এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরপরে রাত্রে তার সাথে কথা হইলো বা কী কথা হলো, এটার জন্য তো আমাদের সেকেন্ড পার্ট শুনতে হবে। এই গল্পটা না এত সুন্দর একটা প্রেম কাহিনী, যেটা শুনলে আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো নেক্সট পার্টটা আরও অনেক ইন্টারেস্টিং হবে। আজকের জন্য এতটুকুই থাক। আর তোমরা যারা উপন্যাস শুনতে পছন্দ করো, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়ে শুনতে পারো। সেখানে অনেক উপন্যাস প্লাস বড় গল্প আছে, চাইলে তোমরা শুনতে পারো। তো আজকের জন্য এতটুকুই থাক। যারা এই পর্যন্ত গল্পটা শুনলা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।